আমরা যেখানে নিরস্ত এর এখানে থাকার কোনো মানে হয় না। আমি তৎক্ষণাৎ ঠিক করলাম যে না, রং এখানে করতেছি ওখানে করতেছি, এবার রংটা একটু কাজেও লাগাই, এটাকে অন্ধ করে দিব, যাতে এ যদি চলার চেষ্টাও করে একে যেন আলাদাভাবে কাউকে নেভিগেট করানো লাগে। দেশ স্বাধীন না হইলে আমি জেলে, রাষ্ট্রদ্রোহী মামলা। মূলত আমি এদিক দিয়ে আসার পথে দেখি যে এই জায়গায় এপিসি, এবং এপিসির উইন্ডশিল্ডগুলো এবং কয়েকটা জানলা আছে এরকম স্কোয়ার, তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু উঁকি মারছিল পুলিশরা। তো আমি দেখি যে আসলে এইটার আসলে এখানে কোনো দরকার নাই। তো আমি রং বের করে জাস্ট ভাবি যে না, এটা একদম ঢেকে দিব যাতে ও কিছু না দেখতে পারে। ও আমাকে দেখতেছে পুরোটা, আমি তো ওরে দেখতে পারতেছি না, তাই না? ও ভিতরে কি নিয়ে আছে? বোম নিয়ে আছে, বন্দুক নিয়ে আছে, গুলি তাক করে আছে, জানি না। তো 2-5 মিনিট পরে যে কারো মেরে দিবেন এর কোনো নিশ্চয়তা নেই। তো আমি ভাবলাম এটারে অন্ধ করে দিই। তো এইখান দিয়ে এই যে শুরু, তারপরে এদিকে আসি, ভুয়া লেগে গ্লাসে রং করি। আমি জিজ্ঞেস করি যে কেন এখানে কি করতেছো? হ্যাঁ, ও কি একটা বলে, আমি শুনি না, কি উপরে উঠবো বলে পরে এরকম রং করে একটু করি। এই জায়গাটাই হ্যাঁ, আর একটু সামনে আর কি। হ্যাঁ, এই জায়গাটাই ছিল। যে এই সাহসটা আসলে কিভাবে এসেছে সেটা জানতে হলে কিন্তু পুরো আন্দোলনটাকে দেখতে হবে, পুরো আন্দোলনের গভীরে যেতে হবে, অভ্যন্তরীণ সমস্ত কিছু আসলে এক্সপিরিয়েন্স করতে হবে। এই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, এবং এই মর্মান্তিক যত দৃশ্য আমি নিজ সশরীরে সচক্ষে দেখেছি, ওইটা দেখার পরে আসলে সাহস কিভাবে আসে এটার উত্তর দেওয়া আমার কাছে মনে হয় না যুক্তিযুক্ত। দেখুন, প্রথমত এই জায়গায় যখন রং করি তার আগে থেকে আমরা এখানে গ্রাফিতি কর্মসূচি চালু রেখেছিলাম, যাতে স্লোগান যেমন বাতাসে হারিয়ে যাচ্ছে, লেখা তো আর বাতাসে হারিয়ে যাবে না, লেখা তো স্থায়ীভাবে থেকে যাবে, এবং এই চেতনা বারবার যেন আমাদেরকে নক করে, সবাইকে পোক করে। এই জন্য কিন্তু আমরা এই গ্রাফিতি কর্মসূচি শুরু করেছিলাম। তা আমি যখন আসি তখন দেখি আসলে এখানে এপিসি দাঁড়ায় আছে, আর যেখানে আমরা নিরস্ত্র, যেখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমরা আমাদের সৃজনশীলতা দিয়ে আমাদের আন্দোলনকে নতুন রূপ দিচ্ছি, সেই জায়গায় এখানে আর্মড ভ্যান থাকার কোনো মানে হয় না। তার থেকে বড় কথা, আমি ওই টাইমে হঠাৎ তৎক্ষণাৎ আমার মনে পড়ে যে একটা ফুটেজ আপনি দেখেছেন কিনা আমি জানি না, সেখানে কিন্তু শহীদ ইয়ামিন যতদূর মনে পড়ে ওনার লাশটা কিন্তু ওই এপিসির মতো ফেলাই দেওয়া হতো। অ্যান্ড আমি এই ভ্যান দেখার পরে জাস্ট বিরক্ত হই, কারণ আমরা যেখানে নিরস্ত এর এখানে থাকার কোনো মানে হয় না। আর তার থেকে বড় কথা, একে যদি আমি এখন এখানে ছেড়ে দিই, বা আমার কাছে যদি অপশন থাকে একে আটকানোর, তাও যদি আমি না আটকাই, 2 মিনিট পরে যে আমার কোনো ভাই বোনের গায়ের উপরে উঠাই দিবে না গাড়ি বা গুলি চালাবে না, এর তো কোনো নিশ্চয়তা নেই। তার থেকে ভালো আমার কাছে অপশন আছে। এবং আমি লক্ষ্য করলাম যে তারা ওই উইন্ডশিল্ড আছে, বেশ কয়েকটা উইন্ডশিল্ড আছে, ওইখান থেকে কিন্তু নজর রাখছিল। সামনে একজন চালক ছিল এবং ভিতরে 2 জন পুলিশ বাহিনী ছিল। সো আমি তৎক্ষণাৎ ঠিক করলাম যে না, রং এখানে করতেছি ওখানে করতেছি, এবার রংটা একটু কাজেও লাগাই, এইটার আমি অন্ধ করে দিব, এটাকে অন্ধ করে দিব, যাতে এ যদি চলার চেষ্টাও করে একে যেন আলাদাভাবে কাউকে নেভিগেট করানো লাগে। তখন মনে হচ্ছিল যে যদি আমাকে আটক করে তো এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমি চিল্লাই বুফাটাই বলতে পারবো যে না, আমি আমার ভাই বোনদের জন্য যখন ওইটাকে আটকেতে গেছি তখন আমাকে আটক করা হয়েছে, এবং আমি অবশ্যই গর্বের সাথে বলতাম। ওরা যদি একজন নিরীহ নিরস্ত্র মানুষের উপরে আক্রমণ করতে পারে, তাহলে আমি কেন ওই অস্ত্র সজ্জিত বা ওই দোসরদের কেন থামাতে পারবো না? ভয়ের প্রশ্ন আসে না? অবশ্যই, কেন সাহস থাকবে না? মানে আপনি একটা মানুষকে কতক্ষণ ভয় দেখাবেন? একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশন চলে আসার পরে ওই ভয় আর কাজ করে না। দেন তো দেখছেনই, আমি একেবারে চড়া হয়ে যাই যে না, যা হবে দেখা যাবে, পরে চিন্তা পরে, এর আগে কুপঘাত করি। কেন ওইদিকে পুলিশ, তো এই জায়গা জুড়ে পুলিশ ছিল, এটা ধরে পুরোটা লাইন ধরে পুলিশ ছিল। পরে এক পর্যায়ে ওরা চলে আসে এখানে, আসার পরে আমার রিকোয়েস্ট করে ভাই নামেন। আমি বলি ভাই সরি, আমিও সরি, মাফ করে দেন। হ্যাঁ, ওরা প্রথমে রিকোয়েস্ট করছে, পরে আমিও মাপ চাইছি, কারণ ওটা যত হোক ওটা রাষ্ট্রীয় সম্পদ, কারণ রাষ্ট্রীয় সম্পদ আমি ক্ষতি করছি। 4-5টা আইন অলরেডি লেগে গেছে, আমি জানি। দেশ স্বাধীন না হইলে আমি জেলে, রাষ্ট্রদ্রোহী মামলা।